সকালে পারমিতা স্বাভাবিকভাবেই রনিতার সাথে কথা বলল, যেন গতকাল রাতে কিছুই হয়নি। প্রণয় হাসপাতালে চলে গেছে। হিয়াকে খাবার খেয়ে রেডি করে প্রণয়ের বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছে পারমিতা। সারা বাড়িতে এখন ওরা তিনজন, পারমিতা, রনিতা ও রেখা। রেখার কোমরের ব্যথাটা বেড়েছে। সকালের জলখাবার খেয়ে ঘরে শুতে চলে গেছে। পারমিতা টুংটাং শব্দ তুলে এঁটো থালাবাটি গুছিয়ে রাখছে। কাজের মাসি ছুটিতে গেছে। আজ আসার কথা না, না এলে এই কাজগুলো পারমিতাকেই করতে হবে। পারমিতা থালাবাটিগুলো বেসিনে রেখে এলো। রনিতা ড্রয়িং রুমের সোফায় বসে বসে টেলিভিশন দেখছিল। পারমিতাকে এদিকে আসতে দেখে বলল, কোথায় যাচ্ছ? দেখে আসি হিয়ার দাদি কি করে। রনিতার সামনে হৈমন্তীর মাকে মা বলে ডাকল না পারমিতা। রনিতা পারমিতার এক হাত ধরে পাশে বসিয়ে দিল, বলল, বসো, একটু তোমার সাথে গল্প করি। আগে হিয়ার দিদার ঘর থেকে ঘুরে আসি, তারপর আপনার সাথে গল্প করব। আরে বসো তো, পরে যেও। পারমিতা বলল, কিছু বলার থাকলে বলুন। বলবই তো। প্রণয় খুব সুন্দর করে আদর করতে পারে, তাই না? একবার যে প্রণয়ের সাথে থাকে সে জীবনেও প্রণয়কে ভুলতে পারবে না। সাথে থাকে বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? রনিতা কেমন করে যেন হাসল। নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, আরে বুঝতে পারছো না, ওইসব কথা বলছি। পারমিতা সরাসরি বলল, অভিজ্ঞতা আছে নাকি? এবারও হাসল রনিতা। মুখের ভাবভঙ্গি দেখে বোঝা গেল না। উত্তর হ্যাঁ, না না না। পারমিতা রনিতাকে আরেকটু বাজিয়ে দেখতে বলল, বলুন, সমস্যা নেই, যদিও আমার প্রণয়ের সাথে ঝগড়া চলছে। কেন কেন? ঝগড়া করছো কেন? রনিতা খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল। পারমিতা বলল, গতকাল রাতে ঘুম ভেঙে দেখলাম প্রণয় ঠিক এইখানটায় দাঁড়িয়ে আপনাকে জড়িয়ে ধরে রেখেছে। সত্যি করে বলুন তো, আপনার ভেতরে ঠিক কি চলছে? হঠাৎ রনিতার মুখটা চুপসে গেল। নিজেকে সামলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যখন জেনে ফেলেছ আর কিছু লুকাবো না, যদিও প্রণয় আমাকে বলতে বারণ করেছে। আমি একটা মেয়ে হয়ে তোমার সর্বনাশ করতে পারবো না, তাই বলছি। হৈমন্তী মারা যাওয়ার পর আমি হিয়াকে দেখাশোনা করার জন্য বেশ কিছু মাস এই বাড়িতে ছিলাম। সদ্য বউ মরা অল্প বয়সী মেয়ে, পুরুষ মানুষ বোঝেই তো। আমার সাথে প্রথম প্রথম জোর করে শারীরিক সম্পর্ক করত প্রণয়। ডাক্তার মানুষ, বুদ্ধির তো শেষ নেই। আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আমাকে না জানিয়ে কখন ধারণ করেছে আমি জানি না। যখনই তার ডাকে আমি সাড়া না দিতাম, আমার সংসার ভাঙার ভয় দেখে আমাকে রাজি করাতো। প্রণয়ের ভয়ে আমি এই বাড়িতে একদম আসতে চাইনি, বিশ্বাস করো। শাশুড়িমা বলল, তুমি নাকি হুবহু দেখতে আমাদের হৈমন্তীর মতো, তাই তোমাকে দেখতে চলে এসেছি। তুমি শুনলে বিশ্বাস করবে নাকি জানি না পারমিতা, হৈমন্তী আমার নিজের বোনের মতো ছিল। ওর জীবনে এমন কোনো ঘটনা নেই যা আমি জানি না। আমি ওকে খুব স্নেহ করতাম। মন্দের ভালো ও বেঁচে থাকতে আমার সাথে কিছু করেনি প্রণয়, তাহলে আমি হয়তো আত্মহত্যাই করে ফেলতাম। এতগুলো দিন পর এখানে এসেছি, ভেবেছি প্রণয় নতুন বউ পেয়ে একটু শুধরেছে, কিন্তু না, আমার ধারণা সম্পূর্ণ ভুল। ও একটুও শোধরায়নি। গতকাল রাতেও আমাকে ভয় দেখিয়ে জোরপূর্বক আমার সাথে কথাগুলো বলে রনিতা ঝরঝর করে কেঁদে ফেলল। পারমিতা খুব ক্লান্ত লাগছে। একটা মানুষ কিভাবে এতগুলো মিথ্যা কথা অকপটে বলে দিতে পারে? ওনার কি একটু বুক কাঁপে না? পারমিতা বলল, হৈমন্তীর বিশ্বাসের সুযোগ নিয়ে ওর সাথে বিশ্বাসঘাতকতা করলেন আপনি, তাই না? তুমি আমাকে ভুল বুঝছো পারমিতা, আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি। চুপ, আর একটা কথা বলবেন না আপনি। আপনার মতো কালসাপকে আমি গতকাল রাতেই চিনে ফেলেছি। অন্যের জামাইকে কিভাবে বিশেষ কায়দায় শরীর দেখে নিজের প্রতি আকৃষ্ট করতে হয় আপনাদের মতো বাজারি মেয়েদের বেশ জানা আছে। ঠিকভাবে কথা বলো। নিজের জামাই সামলে রাখতে পারো না, আবার অনেক বড় বড় কথা শোনাচ্ছ। আর একটা কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব, অভদ্র মহিলা। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি আমাকে চোখ রাঙাচ্ছ। আসুক আজ প্রণয়, তোমার নামে নালিশ দেব আমি।
প্রণয় বাসার আসার আগে আপনাকে বাড়ি থেকে বের করব আমি। এটা আমাদের ননদের বাসা। তুমি কে এই বাসা থেকে আমাকে বের করার? আমি আপনার ননদের সতীন, আর আপনার ননদের অবর্তমানে এই বাসার একমাত্র মালকিন আমি, তাই নাকি? দুদিনের বউ, তার আবার এত বড় বড় কথা। আমার মুখ ছুটাবেন না, পরিণতি খুব খারাপ হবে বলে দিলাম। দাঁড়াও, মাকে ডাকি। তুমি আমাকে কি কি বলে অপমান করেছো সব মাকে বলে দেব। পারমিতা হেসে ফেলল, বিদ্রুপের হাসি বলল, ডাকুন প্লিজ। তারও জানা উচিত এতদিন আপনার মতো বিষাক্ত বউ নিয়ে ঘর করেছে তারা। মা, মা একবার বসার ঘরে আসুন প্লিজ। প্রণয়ে কাকে বিয়ে করে এনেছে, তখন থেকে আমাকে যা তা বলে অপমান করছে। রনিতার চিৎকার শুনে রেখা হন্তদন্ত পায়ে ছুটে এলো। রীতিমতো হাঁপাচ্ছেন উনি। ভীতু কণ্ঠে বলল, কি হয়েছে বড় বৌমা, এভাবে চিল্লাচ্ছ কেন? রনিতা কেঁদে ফেলল, বলল, এই মেয়েটার ব্যবহার খুব খারাপ মা। কেন, কি করেছে পারমিতা? আমি শুধু বলেছিলাম বসো, আমার পাশে দুটো গল্প করি। আমাদের হৈমন্তী হুবহু তোমার মতো দেখতে ছিল, তোমাকে দেখলেও শান্তি লাগে। হৈমন্তীটা আমাকে প্রচণ্ড ভালোবাসত। তোমার কথা শুনে আমি এক পলক দেখার জন্য ছুটে এসেছি। হৈমন্তীর শেষ চিহ্ন আমাদের ছোট্ট হিয়া, ওকে তুমি কখনো কষ্ট দিও না, সবসময় মাতৃস্নেহে আগলে রেখো। আমার কথাগুলো শুনে এই মেয়ে তেলে বেগুনে জ্বলে উঠেছে। বলেছে তার ঠেকা পড়েছে নাকি সতীনের মেয়েকে আগলে রাখবে, পারবে না সে। আর আমরা যেন ঘন ঘন এই বাড়িতে না আসি, তার অসুবিধা হয়। হিয়ার জন্য এত দরদ উঠলে হিয়াকে যেন সাথে করে নিয়ে যায়। পারমিতা রাগে দুঃখে ক্ষোভে থরথর করে কাঁপছে, দু চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ছে। বহু কষ্টে চেষ্টা করে নিজেকে সংযত করতে পারল না। শরীরের সর্বশক্তি দিয়ে রনিতার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। রেখা চমকে উঠল, মুখে হাত চেপে বড় বড় চোখ করে পারমিতার দিকে পলকহীন তাকিয়ে রইল। হুঁশ ফিরতে বলল, পারমিতা, একদিন এত অধপতন তোমার? ছি। পারমিতা রেখার দিকে ফিরেও তাকাল না। তীব্র আক্রোশে রনিতাকে বলল, আর একটা মিথ্যা কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো, খারাপ মহিলা। রনিতা হাউমাউ করে কেঁদে ফেলল। রেখার দিকে তাকিয়ে বলল, দেখলেন তো মা, এই মেয়েটা আপনার সামনে দাঁড়িয়ে আমার গালে থাপ্পড় মারল। কি অপরাধ করেছে আমি? আপনি বলুন তো মা। এই মেয়ে আমাদের সাথে এত খারাপ ব্যবহার করেছে, আমরা চলে গেলে তো হিয়াকে মেরে গুম করে দেবে। রেখা আটকে উঠল। পারমিতার রাগে শরীর জ্বলছে। একটা মানুষ একের পর এক এত মিথ্যা কথা কিভাবে বলতে পারে? এত তো মিথ্যার পাহাড় ডিঙিয়ে সত্যি কথা বলতেই তো হিমশিম খেয়ে যাচ্ছে পারমিতা। রেখা বলল, সিসি পারমিতা, তোমার ব্যবহার এত খারাপ। আপনি আমাকে ভুল বুঝছেন, তাহলে ঠিকটা তুমি বলো। নিজের চোখে দেখলাম তো তোমার ব্যবহার। আমার বড় বৌমা তোমার বয়সে মান্য অনেক বড়, সামান্য একটা কথার জন্য তাকে তুমি আমার চোখের সামনে কিভাবে থাপ্পড় মারলে? আসলে তোমার ভেতরে ভদ্রতার ছিটে ফোঁটাও নেই। এবার বুঝতে পারলাম তোমার প্রথম সংসার কেন টেকেনি। পারমিতা বলল, অনেক বলে ফেলেছেন, এবার আমাকে বলতে দিন। কি বলবে তুমি? কি বা বলার আছে তোমার? তোমার সাথে তো কথা বলতেই রুচিতে বাজছে আমার। আসুক প্রণয় বাসায়, প্রণয়কে বলে হিয়াকে আমি আজকেই নিয়ে যাব। এই মহিলার জন্য আপনি আমাকে ভুল বুঝেছেন তো ওকে, সমস্যা নেই। চলে যাওয়ার আগে জেনে যান আপনার বড় বৌমা কতটা ভালো মানুষ। উনি এতই ভালো মানুষ যে অন্যের স্বামীকে গভীর রাতে ডেকে নিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রাখে। এসব কি বলছো তুমি? কাকে ধরেছে বড় বৌমা? রনিতা শুকনো ঢোক চিপে রেখার এক হাত ধরে বলল, ঘরে চলুন মা, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। পারমিতা রেখার আরেক হাত ধরে ফেলল, বলল, ঘরে যাব কেন? সাহস থাকে তো যা বলার এখানেই বলো, আমিও শুনি আর কি কি মিথ্যা বলতে পারিস তুই। তোকে তো আমি জুতো পেটা করে এই বাড়ি থেকে বের করব আজ। রেখা চাপা কণ্ঠে বলল, মুখ সামলে কথা বলো পারমিতা। পারমিতা তাচ্ছিল্য করে বলল, দুধ কলা দিয়ে কালসাপ পোষার গল্পটা শুনেছিলাম তো মা। এই মহিলাও আস্ত একটা কালসাপ, যাকে আপনারা দুধ কলা দিয়ে বছরের পর বছর পুষছেন। বিনিময়ে আপনার একমাত্র মেয়ের মৃত্যুর কারণ হয়েছে মহিলা। পারমিতার কথাগুলো দুজনেই চমকে উঠল। শুনে
রেখা অস্ফুট স্বরে বলল, এসব কি বলছো তুমি? পারমিতা রনিতার দিকে ঘৃণা ভরে তাকালো, রেখাকে উদ্দেশ্য করে বলল, আমি ঠিকই বলছি। হেয়ালি করো না পারমিতা, যা বলার সরাসরি বলো। রেখার কণ্ঠে কম্পন স্পষ্ট টের পাওয়া গেল। পারমিতা বলল, আপনার বড় বৌমা আপনাদের সামনে যত ভালো মানুষের মুখোশ পড়ে থাকে, বাস্তবে উনি তার থেকেও শতগুণ খারাপ একজন মহিলা। এই মেয়ে চুপ, একদম চুপ। রনিতা চিল্লিয়ে উঠল। পারমিতা একটু দমে গেল না, দ্বিগুণ স্বরে চিল্লিয়ে বলল, তুই চুপ কর, আর আমার সাথে তো ভুলেও গলাবাজি করার চেষ্টা করবি না। আজ তোর মুখোশ আমি টেনে খুলে ফেলবো, কোথাও মুখ লুকানোর জায়গা পাবি না তোর মহিলা। রনিতা আবারও রেখার এক হাত শক্ত করে চেপে ধরল, মরিয়া হয়ে বলল, আপনি ঘরে চলুন তো মা, এই মেয়ে আস্ত একটা পাগল, কি বলতে কি বলছে ওর মাথা ঠিক নেই। অপমানে পারমিতার গা চিরচির করে উঠল। রনিতাকে বলল, আমি পাগল হই আর যাই হই, তোর মতো প্রতারক না, বিশ্বাসঘাতক। রেখা বলল, কি হচ্ছে কি? তখন থেকে কি নিয়ে কথা বলছে তোমরা, আমাকে স্পষ্ট করে বলো তো। পারমিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মুখের কথা তো আর বিশ্বাস করবেন না, আপনার প্রিয় বৌমার মুখ থেকেই না হয় আসল সত্য জানুন, একটু অপেক্ষা করুন, আমি আসছি। রনিতা ভীতু কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ তুমি? পারমিতা একটু ভেবে রেখাকে বলল, আপনিও আমার সাথে চলুন। রনিতা কিছু বলার আগে রেখাকে বগল দাবা করে ঘরে নিয়ে গেল পারমিতা। রনিতা কৌতূহল চেপে রাখতে পারল না, ওদের পিছু পিছু ছুটে গেল। রনিতাকে ঘরের বাইরে রেখে সশব্দে ভেতর থেকে দরজা আটকে দিল পারমিতা। রনিতা বেশ নাটকবাজ, ভালো নখরা জানে। রেখাকে অডিও রেকর্ডটা হয়তো ভালো করে শুনতেই দেবে না, কোনো রকম রিস্ক নিতে চাইল না পারমিতা। রেখা ক্লান্ত শরীরখানা বিছানায় এলিয়ে দিয়ে বসল। পারমিতাও রেখার পাশে বসে নরম স্বরে বলল, এই ক্লিপটা খুব মনোযোগ দিয়ে শুনুন মা। রেখা ফোনটা হাতে নিল। ফোনে রনিতার কণ্ঠ, খুব আবেগ ঘন কণ্ঠে চটপটে স্বরে প্রণয়ের সাথে কথা বলছে রনিতা। রেখার কৌতূহল ব্যাপক বেড়ে গেল। বাইরে থেকে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে রনিতা, কারো যেন দরজাটা খোলার কোনো তাড়া নেই। পুরো রেকর্ডটা শুনতে শুনতে মুখে আঁচল গুজে কেঁদে ফেলল রেখা। ভয়, আতঙ্ক, হতাশা পুরোপুরি গ্রাস করে নিল রেখাকে। হৈমন্তীর সুখের সংসারে নীরবে নিস্তব্ধে তার বড় বৌমা ঠান্ডা মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। না জানি মেয়েটা কত না কষ্ট পেয়েছে, ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, অথচ মুখ ফুটে কাউকে বলেনি মেয়েটা। ইস, তিনি মা হয়ে কেন মেয়ের গোপন আর্তনাদের কথা বুঝতে পারল না? কেন মানুষ মানুষের সুখ সহ্য করতে পারে না? শুধুমাত্র হিংসাত্মক হয়ে কত জঘন্য একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে বড় বৌমা। অথচ এই বউকে উনি সব বউয়ের থেকে বেশি স্নেহ করেছে, নিজের সংসারের যাবতীয় জিনিস এই বউকে দিয়েছে। হৈমন্তীটাও তো কম ভালোবাসেনি তার বড় বৌদিকে। কত গোপন কথা ছিল যা কোনোদিন মায়ের কাছে বলেনি, অথচ বড় বৌদিকে অন্ধের মতো বিশ্বাস করে বলে দিত। কখনো একটা জিনিস কেনেনি হৈমন্তী, যা কিনতো সব দুটো করে একটাও নিত, এক একটা বড় বৌমাকে দিত। বিয়ের পরও এমন করত। এই নিয়ে মাঝে মাঝে মেয়ের সাথে রেখার রাগ করত। হৈমন্তী মায়ের কথা শুনতো না। হৈমন্তীর সব কিছুতে ভাগ বসাতে বসাতে স্বভাব এতটাই খারাপ হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত হৈমন্তীর বরকেও ছাড়েনি। হৈমন্তীর বর যখন বড় বৌমার ডাকে সাড়া দেয়নি, তখনই নোংরা একটা খেলা খেলল। হৈমন্তীর চোখে প্রণয়কে খারাপ বানিয়ে নিজে মহান সাজল, আর বোকা মেয়েটা নিজের বরকে ভুল বুঝে মৃত্যুর আগ পর্যন্ত শুধু কষ্টই পেয়েছে। রেখা আর কিছু ভাবতে পারছে না, মাথা ফাঁকা ফাঁকা লাগছে, চোখের জলে সবকিছু ঝাপসার দেখছে। এই কথাগুলো যদি বড় বৌমা নিজের মুখে স্বীকার না করত, তাহলে হয়তো পারমিতার মুখের কথা জীবনে বিশ্বাস করত না রেখা। বিশ্বাস করবেই বা কিভাবে? এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা? রেখা নিজেকে সামলে রাখতে পারল না, পারমিতার এক হাত জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। পারমিতারও দু চোখ ভিজে উঠল। রেখার হাতটা শক্ত করে ধরে রাখল, বলল, শান্ত হন মা। কি করে শান্ত হব? আমার হৈমন্তী তো মারা যায়নি, ওকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। ইস, না জানি প্রণয়কে ভুল বুঝে কত কষ্ট পেয়েছে আমার মেয়েটা।
কত অশান্তি করেছে এই বন্ধ ঘরের ভেতরে। আমি তো সহ্য করতে পারছি না। ও কিভাবে সহ্য করলো? ও ভালো নেই এই কথাটা একবারও বলল না আমাকে। পারমিতা বলল, এই মহিলা খুব ডেঞ্জারাস। হিয়ার বাবা যদি সঠিক সময়ে ফোনে এই রেকর্ডটা না করত, ওই মহিলা হয়তো আমার সংসারও আগুন লাগিয়ে দিত, আমার সংসারটা শুরু হওয়ার আগে ভেঙে দিত। রেখা হেমন্তের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল, বলল, তুমি চিন্তা করো না। ওই কালসাপ আমার এক মেয়ের ঘর সংসার ভেঙেছে। আমি বেঁচে থাকতে আমার আর এক মেয়ের সংসার কোনোদিনও ভাঙতে দেব না। যদি আর কখনো এই বাড়িতে আসার চেষ্টা করে, আমি বলে গেলাম, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে তুমি। রেখা চোখের জল মুছে ঘরের দরজা খুলতেই দেখল রনিতা দরজার পাশে ওত পেতে দাঁড়িয়ে আছে। হঠাৎ রেখাকে দেখে হকচকিয়ে গেল রনিতা। রনিতা কিছু বুঝে ওঠার আগে রেখা ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল রনিতার গালে। বলল, সিসি, তুমি এতটা নিচে নেমে গেছ? তোমার কি ক্ষতি করেছিল আমার হৈমন্তী? ওর বিশ্বাসের সুযোগ নিয়ে কেন ওর পিঠে ছুরি মারলে তুমি? তোমার একবারও কি বুক কাঁপলো না? মনে হলো না যা করছো ভুল করছো, অন্যায় করছো, পাপ করছো? রনিতা ঘাবড়ে গেল। চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ভীতু কণ্ঠে বলার চেষ্টা করলো, আপনি আমাকে ভুল বুঝছেন মা। রেখার খুব ক্লান্ত লাগছে, জোরে জোরে নিঃশ্বাস নিলে বলল, আর কত মিথ্যা বলবে বড় বৌমা? এত নিখুঁতভাবে অভিনয় করো, একটুও কি ক্লান্ত হও না? আপনি আমার কথা শুনুন। ওই মেয়েটা আমার নামে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়েছে আপনাকে। চুপ, একদম চুপ। আমি তো ওর কোনো কথা শুনিনি, আমি তোমার কথা শুনেছি। তোমার সাথে কথা বলতেও ঘৃণা লাগছে আমার সিসি। তুমি আমার বড় খোকার নামে এত বাজে বাজে কথা বললে কিভাবে? তুমি আমার মেয়ের সংসার ভেঙেছ, আমিও তোমার সুখের সংসার নিজের হাতে ভেঙে দেব। তখন হাড়ে হাড়ে টের পাবে নিজের সংসার ভাঙার যন্ত্রণা কতটা ভয়ানক। আবারও বিয়ে দেব বড় খোকাকে আমি। তোমার মতো নষ্ট চরিত্রের বউয়ের দরকার নেই আমার ছেলের, যার সাথে এতগুলো বছর সংসার করেছ, যার বাচ্চার মা হয়েছ, তার নামে অন্যের কাছে বদনাম করছো। সি। রনিতা আর কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে আচমকা শাশুড়ির পা দুটো জড়িয়ে ধরল। বলল, আমি না হয় না বুঝে একটা ভুল করে ফেলেছি, আমার এত বড় ক্ষতি করবেন না মা। রেখা বিদ্রুপ করে বলল, এত বড় অন্যায় করার পরও বলছ না বুঝে ভুল করেছ? আর কত নিচে নামবে তুমি? আর কত মিথ্যা বলবে? রনিতা শাশুড়ি পায়ে লুটিয়ে পড়ল। বলল, শেষ একটা সুযোগ দিন মা, দয়া করুন, দয়া করুন, আমাকে হাত জোর করছি, ভিক্ষা দেন আমার সংসারটা। এই বয়সে কোথায় যাব আমি স্বামী সন্তান ফেলে? অন্তত আমার বাচ্চার দিকে তাকিয়ে হলেও আমাকে শেষ একটা সুযোগ দিন। আমার বুক খালি করার সময় মনে ছিল না, তবুও তো তোমার বাচ্চা বেঁচে থাকবে। মন চাইলে যখন তখন দেখতে পারবে তুমি, মা ডাকটা শুনতে পারবে। অথচ আমার হৈমন্তীটা। রেখা আবারও ঝরঝর করে কেঁদে দিল। রেখা মানতেই পারছে না তার বড় বৌমার কোমল মুখের আড়ালে ভয়ঙ্কর কুৎসিত একটা রূপ আছে। রনিতা শাশুড়ির পা ছেড়ে উঠে দাঁড়ালো। রেখার মুখোমুখি দাঁড়িয়ে জেদি কণ্ঠে বলল, আপনি যদি ভুলে এই কথাগুলো আপনার বড় ছেলেকে বলেন আর আমার সংসার সত্যি সত্যি ভেঙে দেন, ভগবানের দিব্যি কেটে বলছি মা, আমি আপনার সামনে দাঁড়িয়ে আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে আত্মহত্যা করব। রেখা স্তব্ধ হয়ে গেল। বুকে হাত চেপে ধরল, পেট পাকাচ্ছে, গা গুলাচ্ছে, প্রচণ্ড বুক ব্যথা করছে, শরীরে ঘাম দিচ্ছে খুব। কি করবে বুঝতে পারছে না। রেখা পড়ে যেতে নিল। পারমিতা চট করে ধরে ফেলল। রেখা অস্ফুট স্বরে বলল, আমাকে একটু ঘরে নিয়ে আসো। যাওয়ার আগে রনিতাকে উদ্দেশ্য করে চাপা কণ্ঠে বলল, আর জীবনে কখনো যদি প্রণয়ের আশেপাশে তোমাকে দেখি কিংবা বাড়ির আশেপাশে দেখি, তাহলে আমি তোমাকে নিজের হাতে ভয়ঙ্কর শাস্তি দেব। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি। রেখা পারমিতার কাঁধে ভর দিয়ে ঘরে চলে গেল। রনিতা অতিরিক্ত রাগে ফুঁসছে। চাপা কণ্ঠে বিড়বিড় করে বলল, 2 দিনের বউ হয়ে আমাকে অপমান করা, আমার এত বছরের লুকোনো সত্যি শাশুড়ির সামনে প্রকাশ করে আমাকে অপদস্থ করা। বেশ, আমিও মনে রাখলাম, সময় আসুক, হিয়াকে দিয়ে প্রতিশোধ তুলব আমি। যে মেয়ে আজ পারমিতাকে মামা বলে মুখে ফেনা তুলছে, এমন একদিন আসবে পারমিতার নাম শুনলে ঘৃণায় মুখ সরিয়ে নেবে হিয়া। রনিতা চলে গেল।
রেখা অসুস্থ হয়ে পড়েছে। রনিতার কুকীর্তি মানতেই পারছে না রেখা। বুকের ভেতর হাহাকার, প্রেশার বেড়ে গেছে, 2বার বমি করেছে, ঘাড়ে চিনচিনে ব্যথা, মাথা তুলে বসে থাকতে পারছে না। পারমিতা তেঁতুল গোলা নিয়ে এলো, বলল এটা খেয়ে নিন মা। রেখা শুয়েছিল, পারমিতা রেখাকে ধরে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিল। রেখা তেঁতুলের গ্লাস হাতে নিয়ে খেলো, তারপর পারমিতার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল, বলল আমাকে ক্ষমা করে দিস রে মা, তোকে ভুল বুঝে কত কথা শুনিয়েছি। রেখার কণ্ঠে অনুশোচনা ঝরে পড়ছে। পারমিতা রেখার এক হাত ধরে বলল, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো আর জানতেন না সর্ষের ভিতরে ভূত লুকিয়েছিল। রেখা নরম স্বরে বলল, আমার একটা কথা রাখবি মা? পারমিতা বলল, কি কথা? আগে বল রাখবি। পারমিতা আগে পিছে না ভেবে বলল, রাখবো। রেখা ইতস্তত করে বলল, বড় বৌমার কুকীর্তির কথা তোরা আমার বড় ছেলেকে বলিস না, ওদের সংসারটা ভেঙে যাক আমি চাই না। পারমিতা হতবাক হয়ে গেল, বলল, কেন মা? তারও তো জানা উচিত। রেখা কেঁদে দিল, বলল, হয়তো জানা উচিত, জানলে কি হবে বল? আমি তো আর হৈমন্তীকে ফিরে পাবো না। আজ আমার বড় খোকা যদি ভুলেও এই ব্যাপারে কিছু জেনে যায়, তাহলে ওদের সুখের সংসারে আগুন লেগে যাবে। কে বলতে পারে এই ঘটনার জের ধরে ওদের ছাড়াছাড়ি হতে যেতে পারে। আর এটাই হয়তো উচিত ছিল, কিন্তু আমি তো মা, আমাকে সব দিকেই ভাবতে হবে। আজ যদি বড় বৌমার সাথে বড় খোকার ছাড়াছাড়ি হয়ে যায়, বড় খোকা আবার বিয়ে করবে, বড় বৌমা হয়তো বিয়ে করবে, কিন্তু আমার নাতি নাতনি দুটো, ওদের বাবা মায়ের ছাড়াছাড়ি হলে সবচেয়ে বাজে প্রভাব পড়বে ওদের ওপর। ওরা আর 5টা বাচ্চার মতো হেসে খেলে বড় হতে পারবে না। শারীরিকভাবে না হোক মানসিকভাবে বাবা মাকে সারা জীবনের জন্য হারাবে। প্রতিটা পদে পদে ওদের লাঞ্ছনা সহ্য করতে হবে। মেয়েটা বড় হলে হয়তো ভালো ঘরে বিয়েও হবে না। মায়ের অতীত জেনে গেলে কেউ বিয়ে করতে চাইবে না। যা হওয়ার তা তো হয়েই গেছে। এই ঘটনা জানাজানি হলে কারো কিছুই হবে না। শুধু মাঝখান থেকে সারা জীবনের জন্য আমার নাতি নাতনি দুটো বাবা মা হারাবে। ওদের শৈশব নষ্ট হয়ে যাবে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে ওরা। আমি একজন মা হয়ে আর একজন মায়ের কোল খালি করতে পারবো না। এত বড় অন্যায়ের কথা জানার পরও ওনাকে ছেড়ে দিবেন আপনি? একটা মানুষের জন্য যদি 3টা মানুষ ভালো থাকে, তাহলে মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। একজনের জন্য আমি 3টা জীবন নষ্ট করতে পারি না। আপনার ছেলে তো জানা উচিত তার বউর আসল রূপ। কিছু কিছু তিক্ত সত্যি আড়ালে থাকা ভালো। এটা অন্যায় আবদার মা, আপনি জেনে শুনে আপনার বড় ছেলেকে ঠকাচ্ছেন। ওর ঠকে যাওয়ার বিনিময়ে আমার নাতি নাতনি দুটো সুস্থ জীবন পাক, সুন্দর পরিবেশে বেড়ে উঠুক, ভালো থাকুক ওরা। তাছাড়া এখন থেকে বড় বৌমাকে আমি কড়া নজরে রাখবো। যদি আর কখনো এমন কিছু দেখি বা শুনি ভয় দেখাবো, আশা করি শুধরে যাবে। যার নয় শিক্ষা হয় না, তাকে 90তেও শিক্ষা দিতে পারবেন না। একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? ওরা কথা বলতে বলতে হিয়া স্কুল থেকে এসে পারমিতাকে ডাকতে লাগলো। রেখা চোখের জল মুছে বলল, যাও দিদিভাই এসে গেছে। পারমিতা উঠে চলে গেল। হিয়া পারমিতাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল, গাল ফুলিয়ে বলল, আগামীকাল থেকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে মা। দাদু খুব পচা, আমাকে আইসক্রিম কিনে দেয়নি। পরেশবাবু হেসে ফেলল। হিয়ার গাল টেনে দিয়ে বলল, ওসব হাবিজাবি খেতে দিলেই ভালো মানুষ না, আর দিলেই পচা দাদু। পারমিতা হিয়াকে বুঝিয়ে বলল, দাদু তোমার ভালোর জন্যই বারণ করেছে মা, ওগুলো খাওয়া ভালো না, বাইরে থাকে বাতাসে ধুলোবালি যায়। তাছাড়া কী সব কেমিক্যাল দিয়ে বানায় ঠাকুর জানে। তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে তো, আচ্ছা আমি বানিয়ে দেব। হিয়া খুব খুশি হলো, উচ্ছ্বাস নিয়ে বলল, তুমি আইসক্রিম বানাতে পারো মা? পারমিতা হেসে ফেলে বলল, পারি একটু একটু। তাহলে চলো, এক্ষুনি বানিয়ে দেবে। এখন না শোনা, বিকালে বানাবো। আগে চলো স্নান করবে, তারপর ভাত খেয়ে ঘুম দিবে। পারমিতা হিয়াকে নিয়ে ঘরে চলে গেল। পেছন থেকে সে দৃশ্য দেখে পরেশবাবুর দু চোখ জুড়িয়ে গেল। প্রণয় এতদিনে একটা কাজের কাজ করেছে। মানুষ চিনতে ভুল করেনি প্রণয়। হিয়ার জন্য সত্যিকারের মা খুঁজে এনেছে। মেয়েটা দেখতেও যেমন লক্ষ্মী মন্ত্র, কথা বলে সুন্দর গুছিয়ে, আর মিশুক খুব। না হলে হৈমন্তীর মাকে এত সম্মান দিয়ে কথা বলতো না। বিকালে হিয়ার আবদারে আইসক্রিম বানাতে গেল পারমিতা। হিয়াও পারমিতা পিছু পিছু ঘুরঘুর করছে।
আইসক্রিম বানাতে যা যা লাগে এক ফাঁকে শ্বশুরকে দিয়ে বাজার থেকে আনিয়েছে। গরুর দুধটা অবশ্য ফ্রিজেই ছিল। হিয়ার কৌতূহলে শেষ নেই। আইসক্রিম কিভাবে বানায় খুব কৌতূহল নিয়ে দেখছে হিয়া। পারমিতার হাতে হাতে এটা সেটা এগিয়ে দিচ্ছে। হিয়া ছোট মানুষ, কাজ করার ব্যাপক আগ্রহ। পারমিতা হিয়ার আগ্রহ নষ্ট করে না। এভাবে একটু একটু করে শিখবে। সব কিছুতে আগ্রহ থাকা ভালো। পারমিতা একটা কড়াইতে 1 লিটার গরুর দুধ ভালো করে জাল করে নিল। জাল দেওয়া দুধ নামিয়ে রেখে আবার কড়াইয়ে 1 কাপ পাউডার দুধ দিল, আধা কাপ মিল্ক দিল, পরিমাণ মতো চিনি দিল, রসের গুড়, দই চামচ দিয়ে আগে থেকে জাল করে রাখা দুধটা ঢেলে দিয়ে ভালো মতো মিশিয়ে নিল। তারপর মিডিয়াম আঁচে জাল করে ঘন করে নিল। তারপর বাজার থেকে কিনে আনা টপিক্যাল হোয়াইট ক্রিম 1 কাপ পরিমাণ মতো নিয়ে ভালো করে ফেটে দিল। তারপর জাল করা ঘন দুধের মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে টপিক্যাল হোয়াইট ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা এয়ারটাইট আইসক্রিম বক্সে ঢেলে দিল। তার উপরে কিছু কিশমিশ, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি দিয়ে বক্সটা ভালো করে বন্ধ করে 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিল। হিয়া বলল, আইসক্রিম হতে আর কতক্ষণ লাগবে মা? পারমিতা হিয়ার গাল টেনে দিল, বলল, আগামীকাল খেতে পারবা সোনা? এত দেরি? একটু অপেক্ষা তো করতেই হবে মা। বলো হিয়ামণি, আজকে বাবার জন্মদিন। সত্যি? হ্যাঁ। তুমি জানলে কিভাবে? আমার মনে আছে। তাছাড়া দাদু আসার সময় বাবার জন্য কেক অর্ডার দিয়ে এসেছে। আগেও কেক কেটে দাদু আর আমি বাবার জন্মদিন সেলিব্রেট করতাম। আমাকে আগে বলনি কেন সোনা? আমি তো ভেবেছি তুমি জানো। পারমিতা কিছু বলতে গিয়েও থেমে গেল, বলল, উফ, আমার তো মনে নেই। আচ্ছা সোনা, তোমার বাবার সবচেয়ে পছন্দের খাবার কি বলো তো? বিরিয়ানি। কেন, তুমি জানো না? জানি তো, তাহলে জিজ্ঞেস করছিল যে? দেখলাম তোমার মনে আছে নাকি। হিয়া হাসলো। পারমিতা ঘড়ি দেখল, বিকেল 5টা বাজে। প্রণয় আসবে আরও 5-6 ঘন্টা পরে। যা করার এখনই করতে হবে। ইস, আগে জানলে ভালো হতো। পারমিতা ফ্রিজ থেকে মাংস দুধ বের করে জলে ভিজাতে দিল। ঘরে পোলাও চাল, বিরিয়ানির মশলা নেই, শেষ হয়ে গেছে। পারমিতা কাজের মাসিকে দিয়ে আনিয়ে নিল। হিয়া বলল, বাবার জন্মদিন বড় করে সেলিব্রেট করবে নাকি মা? বড় করে বলতে তোমার বাবার পছন্দের খাবার রান্না করব, তারপর সবাই একসাথে বসে খাবো। খুব মজা হবে মা। পারমিতা নিজের হাতে বিরিয়ানি পায়েস রান্না করলো। সিদ্ধ ডিম করে হালকা নুন হলদে ভেজে নিল। আরও কিছু রান্না করার ইচ্ছে ছিল, ঘরটাও তো গুছাতে হবে। সময়ের অভাবে রান্না করা হলো না। ওদের ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেললো। বড় জন্মদিনের ব্যানার টানিয়ে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেললো। তারপর টি টেবিলের ওপরে কেক রেখে কেকের চারপাশে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেললো। তারপর হিয়াকে রেডি করিয়ে দিয়ে পারমিতা নিজেও রেডি হয়ে নিল। সবই তো হলো, এখন কি গিফট দেয়া যায় তাই তো বুঝতে পারছে না পারমিতা। অবশ্য একটা ফুলের বুফে কিনে আনিয়েছে। পারমিতার কাছে তো টাকাও নেই। প্রণয় যা দিয়েছিল তা আজকে টুকিটাকি জিনিসপত্র কিনে আনতে টাকাগুলো খরচ হয়ে গেছে। পারমিতা আর হিয়া প্রণয়ের জন্য অপেক্ষা করতে লাগলো। আজ রাত 10টার পরই ফিরে এলো প্রণয়। পাপাকে দেখে হিয়ার মুখে হাসি ফুটে উঠল। মামাকে এত রাতে সাজুগুজু করে বসে থাকতে দেখে প্রণয় পারমিতাকে শুনিয়ে হিয়াকে বলল, আজ কোনো স্পেশাল দিন নাকি মা? হ্যাঁ পাপা, খুব স্পেশাল দিন। পাপার কানে কানে বলো, আজকে কি? এক্ষুনি বলা যাবে না পাপা, আগে গিয়ে স্নান করে নতুন পোশাক পরে আসো। আমাকেও নতুন জামা পরতে হবে। হ্যাঁ পাপা। প্রণয় ঘরে যেতে নিল। হিয়া পেছন থেকে প্রণয়ের হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? ঘরে যাব মা। এখন ঘরে যাওয়া যাবে না, ওই বাথরুমে তোমার জামা কাপড় রাখা আছে, দ্রুত স্নান করে আসো। কি ব্যাপার বলো তো পারমিতা? পারমিতা মুখে হাসি টেনে বলল, সব কিছুতে তো কৌতূহল ভালো না, মেয়ে যা বলছে তাই শুনুন। প্রণয় বাথরুমে গিয়ে স্নান সেরে নতুন পোশাক পরে নিল। ডাইনিংয়ে বসতে বসতে বলল, বিরিয়ানির ঘ্রাণ পাচ্ছি। আজ বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে নাকি? খেতে দাও, খুব খিদে লেগেছে। হিয়া বাবার এক হাত টেনে ধরলো, বলল, একটু পর আমরা সবাই একসাথে বসে খাবো পাপা। তার আগে ঘরে চলো, দাদু তোমার জন্য অপেক্ষা করছে। প্রণয় হিয়াকে কোলে তুলে নিল। এক হাত দিয়ে পারমিতার হাতখানা আলতো করে ধরল। তারপর দুজনকে নিয়ে সিঁড়ি দিয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে প্রণয় বাকরুদ্ধ হয়ে গেল। হিয়া বলল, হ্যাপি বার্থডে পাপা।
রোগী দেখার চত্বরে আমার তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে আজ আমার জন্মদিন। মা সব কিছু করেছে। প্রণয়ের ভালো লাগছে খুব। এই মেয়েটা আর কতভাবে প্রণয়কে মুগ্ধ করবে। প্রণয় হিয়াকে কোল থেকে নামিয়ে দিয়ে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করল। পরেশবাবু ছেলের মাথায় হাত রাখল, বলল, আমি তোকে মন থেকে আশীর্বাদ করি, সুখী হও জীবনে। পারমিতা রেখাকে ডেকে নিয়ে এলো। কাজের মাসি দুজনকেও ডাকল। সবার সামনে কেক কাটলো প্রণয়। এক টুকরো কাটা কেক উঠিয়ে প্রথমে নিজের বাবাকে খাইয়ে দিল, তারপর হিয়াকেও পারমিতাকে খাইয়ে দিল। রেখাকেও কাজের মাসি দুজনকে কেক খাইয়ে দিল প্রণয়কেও সবাই কেক খাইয়ে দিল। তারপর সবাই একসাথে খেতে বসলো। এমন করে জন্মদিন পালন করা হতো সেই ছোটবেলায়। মা ঘরোয়াভাবে আয়োজন করত। প্রণয়ের পছন্দের সব খাবার নিজের হাতে রান্না করত মা। কি যে আনন্দ হতো। ওদের বিয়ের পর হৈমন্তী আর বাইরে খেত, ওখানেই কেক কাটতো। হৈমন্তী মারা যাওয়ার পর বাবা শুধু একটা কেক কিনে এনে প্রণয়কে দিয়ে কাটাতো। অনেকগুলো বছর পর সেই ছোটবেলার মতো আনন্দ হচ্ছে। কি যে ভালো লাগছে প্রণয়ের বলার মতো না। সবাই গিফট দিয়েছে প্রণয়কে। কাজের মাসি দুজনও গিফট দিয়েছে। একজন কলম দিয়েছে, আরেকজন একটা বক্সে করে দিয়েছে। এখনো খুলে দেখা হয়নি গিফট, ছোট কিংবা বড় হোক। গিফট পেতে কার না ভালো লাগে। হিয়ার আগেই ঘুমানোর অভ্যাস। আজ বাবার জন্মদিন পালন করার জন্য অনেক কষ্টে জেগেছিল মেয়েটা। খাওয়ার সময় ঘুমে দু চোখ বুজে আসছিল। কোনো মতে খাওয়া শেষ করে সোফায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে হিয়া। প্রণয় খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে মেয়েকে কোলে তুলে নিল। পারমিতাকে ইশারায় কাছে ডেকে বলল, ধন্যবাদ পারমিতা, আমি ভাবতেই পারিনি আমার রাতটা আজ এত সুন্দর করে দেবে তুমি। সারাদিনের ক্লান্তি দূর হয়ে মনে খুব প্রশান্তি অনুভব করছি। সবাই গিফট দিল, তুমি তো কিছু দিলে না আমাকে। প্রণয় ইচ্ছে করে কথাটা বলল। পারমিতার মনটা খারাপ হয়ে গেল। প্রণয় গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, মন খারাপের কিছু নেই, দ্রুত কাজ শেষ করে ঘরে চলে আসো। আমার গিফট আজ তোমার কাছ থেকে চেয়ে নেব আমি, না দিলেও জোর করে আদায় করে নেব। প্রণয়ের কণ্ঠে আবেগ, চোখে একরাশ মুগ্ধতা। পারমিতার গা শিরশির করে উঠল। তখন প্রণয় আবেগঘন কণ্ঠে যে কথা বলে গেছে। চটপটে হাতে কাজ সেরে এখন ঘরে যেতে পারমিতার খুব লজ্জা লাগছে। পারমিতা কি করবে বুঝতে না পেরে ড্রয়িং রুমের সোফায় বসল। টেলিভিশন ছেড়ে আনমনা হয়ে একের পর এক চ্যানেল পাল্টাতে লাগলো। যদিও টেলিভিশন দেখে পারমিতার মনোযোগ নেই। পারমিতা! প্রণয়ের ডাক শুনে মাথা তুলে সামনের দিকে তাকালো পারমিতা। বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হচ্ছে। প্রণয় হেঁটে এসে পারমিতার গা ঘেঁষে বসলো। বলল, কি করছো? পারমিতা ইতস্ততে করে বলল, কিছু না। তাহলে ঘরে যাচ্ছ না কেন? পারমিতা কি উত্তর দেবে ভেবে পেল না। প্রণয় আলতো করে পারমিতার এক হাত ধরল। পারমিতা কিঞ্চিত কেঁপে উঠল। প্রণয় বলল, তুমি কি আমার উপরে এখনো রেগে আছো পারমিতা? পারমিতা প্রণয়ের চোখের দিকে তাকালো, মাথায় এপাশ ওপাশ করে ইশারা না বোঝালো। প্রণয় বলল, মুখটা উপরের দিকে তুলে দিয়ে ঘাড়ের সাথে মাথা এলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। প্রণয় বলল, মিথ্যা বলছো তুমি? পারমিতা মাথা নিচু করে ফেলল। সত্যি বলতে প্রণয়ের ওপর এখন আর কোনো অভিযোগ নেই, তবে অভিমান আছে। প্রণয় নিজেকে সামনে নিয়ে বলল, অনেক রাত হয়েছে, শুতে চলো প্লিজ। পারমিতা উঠে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে পারমিতার হাতে ধরে রাখা ফোনটা তার স্বরে বেজে উঠল। দুজনেই চমকে উঠে ফোনের দিকে তাকালো। প্রণয় ঘড়ি দেখল, বলল, এত রাতে কে ফোন দিয়েছে? ভয়ে ঘামছে পারমিতা। প্রণয় বলল, ফোনটা কেটে যাচ্ছে তো ধরো, দরকারি ফোনও হতে পারে। তবুও ফোনটা রিসিভ করলো না পারমিতা। প্রণয় বলল, ফোনটা আমার হাতে দাও দেখি এত রাতে কে ফোন দিয়েছে। পারমিতা কাপা হাতে ফোনটা প্রণয়ের কাছে দিয়ে দিল। প্রণয় ফোন রিসিভ করে হ্যালো বলার আগে ফোনের অপর পাশ থেকে অনুরুদ্ধ বলল, এতবার ফোন দিচ্ছি, ফোনটা ধরছো না কেন? শুয়ে শুয়ে বরের আদর খাচ্ছে বুঝি? খুব আদর করে নাকি তোমার বর তোমাকে? তাই হয়তো আমার কথা একটু মনে পড়ে না তোমার। প্রণয় হতভম্ব হয়ে গেল। ফোনটা কানের সাথে আর একটু শক্ত করে চেপে ধরে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল পারমিতার দিকে। পারমিতা ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? অনিরুদ্ধ বলল, কি হলো, কথা বলছো না কেন পারু? পাশে তোমার বর শুয়ে আছে নাকি? শালা এখনো ঘুমায়নি? তোমাকে বড্ড মিস করছি পারমিতা, তুমি প্লিজ আমার কাছে চলে আসো পারু।
গড প্রমিস, সারা জীবন মাথায় করে রাখবো তোমাকে। আর কিছু শোনার রুচি হলো না প্রণয়ের। ফোনের লাইন কেটে দিল। পারমিতার মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, তোমার প্রাক্তনের সাথে কতদিন যাবত যোগাযোগ রাখছ? অজানা ভয়ে পারমিতার বুকে ভেতরে কি যেন কামড়ে ধরল। মুখটা আতঙ্কে একটুখানি হয়ে গেছে, চোখ দুটো ছলছল করছে। জানোয়ারটার কতভাবে পারমিতার গোছানো জীবনটা দুর্বিষহ করে দেবে। ও কি একটু শান্তিতেও বাঁচতে দেবে না পারমিতাকে? কথা বলছে না কেন পারমিতা? পারমিতার বুকের ভেতর ভেঙে এলো। দুই হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল মেয়েটা। পারমিতার কান্নার অন্য মানে বের করে প্রণয় বোধহয় ভুল বুঝলো পারমিতাকে। দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রথম বিয়ে বা ভালোবাসা সহজে ভোলা যায় না। অপর পাশের মানুষটা যতই খারাপ হোক, যতই ঠকে দূরে সরিয়ে দিক, মনের কোথাও না কোথাও মানুষটার জন্য একটা টান কিংবা সফট কর্নার ঠিকই থেকে যায়। পারমিতা শব্দ করে কেঁদে দিল। প্রণয় মলিন কণ্ঠে বলল, তুমি কি এখন তোমার প্রাক্তনকে ভালোবাসো? পারমিতা কথা বলল না, হয়তো প্রণয়ের কথাটা শুনতেই পায়নি। প্রণয় বলল, ইস, আমি কি বোকা? এখন বুঝতে পারছি তুমি কেন আমাদের বিবাহিত সম্পর্কে আগ্রহ দেখাওনি। আসলে এখনও তুমি তোমার প্রাক্তনকে ভুলতে পারোনি, তাই এতদিন আমাকে তোমার কাছে যেতে দাওনি। কেন এমন করলে পারমিতা? লোকটা তো তোমাকে খুব বাজেভাবে ঠকিয়েছে। তারপরও? পারমিতা ফুপিয়ে উঠল, বলল, আপনি আমাকে ভুল বুঝছেন। প্রণয় রেগে গেল। আচমকা পারমিতার দুই কাঁধ চেপে ধরে বলল, তাহলে ঠিকটা তুমি বলো, কেন ওই লোকটা এত রাতে তোমাকে ফোন দিয়েছে? আমি জানি না। তুমি জানো পারমিতা, শুধু আমাকে বলছো না। প্রণয় পারমিতাকে ছেড়ে দিল। নিজেকে সামলে নিয়ে বলল, অনেক রাত হয়েছে, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কথাগুলো বলে প্রণয় চলে যেতে নিল। পেছন থেকে প্রণয় শার্টের কোণা টেনে ধরল পারমিতা। প্রণয় দুচোখ বুঝে ফেলল। পারমিতা কয়েক পা হেঁটে এসে প্রণয়ের মুখোমুখি দাঁড়ালো, বলল, আপনি আমাকে ভুল বুঝে এভাবে চলে যেতে পারেন না। নিশ্চুপ। লোকটা বেশ কিছু দিন যাবত তো আমাকে ডিস্টার্ব করছে। মিথ্যে বলো না, সত্যি বলছি। তুমি আমার স্ত্রী, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কথা ছিল, অতীতে আমাদের জীবনে যা কিছু হয়ে যাক না কেন, বর্তমানের কোনো কথা আমরা একে অপরের কাছে কখনো লুকাবো না। একটা লোক তোমাকে বেশ কিছুদিন যাবত ডিস্টার্ব করছে, অথচ আমি তোমার হাজব্যান্ড। সবার আগে কথাটা আমার জানা উচিত ছিল। আমি কিছুই জানি না, কেন আমাকে আগে বলনি? বলিনি তার কারণ কি পারমিতা? এখনও ভালোবাসো তুমি তোমার প্রাক্তনকে? চুপ করুন আপনি। ওই লোকটাকে ঘৃণা করি আমি, প্রচণ্ড ঘৃণা করি। ঘৃণায় যদি করতে তাহলে আমাকে একবারও বললে না কেন? পারমিতা অধৈর্য হয়ে বলল, আমি কি করে বোঝাই আপনাকে? এই কয়দিন আপনার উপর দিয়ে যা গেল, নতুন করে আমি আর মানসিক অশান্তি দিতে চাইনি। এখানে মানসিক অশান্তির কিছু নেই। আমার একটাই আফসোস, তুমি আমাকে আগে কেন বললে না? বললাম তো। কেন এভাবে কথা বলছেন আপনি? আমার কথা বিশ্বাস করছেন না কেন আপনি? বিশ্বাসের মর্যাদা রেখেছো তুমি। আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যা ভাবছেন তা নয়। ওকে, মেনে নিলাম, তুমি ঠিক। তাহলে এত রাতে ঘরে না গিয়ে এখানে কি করছো? তোমার তো ঘরে যাওয়ার কথা ছিল। আমি তোমার অপেক্ষায় ছিলাম পারমিতা। তুমি যে আমাকে ফাঁকি দিয়ে তোমার প্রাক্তনের ফোন করার অপেক্ষায় ছিলে, একদম বুঝতে পারিনি। প্রণয় চলে যেতে নিল। আবারও পেছন থেকে প্রণয়ের এক হাত শক্ত করে ধরে ফেলল পারমিতা। মরিয়া হয়ে বলল, আপনি আমাকে ভুল বুঝে কিছুতেই চলে যেতে পারেন না। অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। পারমিতা অভিমান করে প্রণয়ের হাতখানা ছেড়ে দিল। প্রণয় ভেবেছিল পারমিতা আরও কিছু বলবে। সত্যি যদি পারমিতাকে ভুল বুঝে থাকে প্রণয়, সেই ভুল ভাঙাবে। তার কিছুই হলো না। মনোকষ্ট গোপন করে শুতে চলে গেল প্রণয়। পারমিতা সোফায় বসে পড়ল। দুই হাতে নিজের চুল টেনে ধরে কেঁদে কেঁদে বুক ভাসালো মেয়েটা। কেন পারমিতাকে কেউ বুঝে না? সবাই কেন ভুল বুঝে দূরে ঠেলে দেয়? কেন দোষ না করেও বারবার কষ্ট পেতে হয় পারমিতাকে? কি করে প্রণয়কে বোঝাবে পারমিতা? কি করে প্রণয়ের ভুল ভাঙাবে? ভুল হয়েছে, বড্ড ভুল হয়েছে। ফোনের রেকর্ড অপশনটা চালু করে রাখা উচিত ছিল। অমানুষটা প্রণয়কে কি এমন বলেছে কে জানে। না, এভাবে ভুল বুঝে দূরে সরে যেতে পারে না প্রণয়। যেভাবেই হোক প্রণয়ের ভুল ভাঙাতে হবে।
এক্ষুনি কথা বলে সব কিছু ঠিকঠাক করে ফেলবে পারমিতা নিজের মনকে শক্ত করে চোখের জল মুছে ফেলল। ঘরে গিয়ে দেখল প্রণয় কপালে হাত রেখে শুয়ে আছে, চোখ দুটো খোলা। পারমিতা বড় সাহস করে প্রণয়ের গা ঘেঁষে পেটের কাছে গিয়ে বসল। প্রণয় চোখ তুলে পারমিতার ফোলা ফোলা চোখের দিকে তাকালো। পারমিতা বলল, আমার আপনার সাথে কিছু কথা আছে। আগামীকাল শুনবো তোমার কথা, আমার সকালে ডিউটি আছে। পারমিতা জেদি কণ্ঠে বলল, সারা রাত লাগবে না, আপনার সাথে কথা বলতে জাস্ট 10 মিনিট কথা বলবো। প্রণয় কিছুই বলল না, শুধু তাকে রইল পারমিতার দিকে। আবারও সেলফোনটা বেজে উঠল। পারমিতা ফোন কেটে দিল। ফোনটা যতবার কেটে দেয় পারমিতা ততবার বেজে ওঠে। প্রণয় উঠে দাঁড়ালো, অন্য ঘরে যেতে যেতে বলল, তোমার বোধহয় আমার সামনে কথা বলতে অসুবিধা হয়, তার জন্য ফোনটা ধরছো না। ঠিক আছে, আমি অন্য ঘরে যাচ্ছি, তুমি প্লিজ কথা বলো। আবারও ভুল বুঝে চলে গেল প্রণয়। পারমিতা হতাশায় ডুবে গেল। ফোনটা বন্ধ করে দিয়ে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দিল। বালিশে মুখ গুজে অঝরে কাঁদতে লাগলো পারমিতা। সারা রাত না ঘুমানোর ফলে ভোরের দিকে চোখটা লেগে গেল। ঘুম ভাঙলো হিয়ার ডাকে। পারমিতা ধরফড়িয়ে উঠে বসলো, অস্ফুট স্বরে বলল, কি হয়েছে? কিছু না মা, তবে ঘুম থেকে উঠে পাপাকে কোথাও দেখলাম না, তাই তোমার কাছে জিজ্ঞেস করতে এলাম। তোমার পাপা কোথায় গেছে হিয়ামণি? পারমিতার খুব চিন্তা হচ্ছে। বিছানা থেকে উঠে ফোনটা খুঁজতে লাগলো পারমিতা। হিয়া ফোনটা ফ্লোরে ফেলেও পারমিতার হাতে দিয়ে বলল, পাপাকে একটা ফোন দাও তো মা। পারমিতা ফোন চালু করে প্রণয়কে ফোন দিল। প্রণয় ফোন রিসিভ করলো না। 2বার রিং হওয়ার পর এখন ফোনটা বন্ধ বলছে। পাপা ফোন ধরছে না কেন মা? পারমিতা হিয়াকে ভরসা দিয়ে বলল, তোমার বাবা হয়তো রুগী দেখায় ব্যস্ত আছে মা, পরে নিশ্চয়ই ফোন দেবে। চলো তোমাকে রেডি করে দে, স্কুলে যেতে হবে তো। সারাটা দিন প্রণয়ের সাথে কথা হলো না পারমিতার। এই প্রথম মানুষটার শূন্যতা মন থেকে অনুভব করছে পারমিতা। প্রণয় ফোন না দিলেও অনিরুদ্ধ ঠিকই ফোন দিল পারমিতাকে। একটানা অনেকক্ষণ ফোনটা বেজে বেজে কেটে যাওয়ার পর অবশেষে বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো পারমিতা। বলল, ফোন দিয়েছ কেন? কেন আবার? তোমার সাথে কথা বলতে ফোন দিয়েছি। তুমি কি শান্তিতে আমাকে সংসার করতে দিবে না? আমার সাথে শান্তিতে সংসার করো। অনিরুদ্ধ ভুলে যেও না তোমার বউ আছে, তাতে কি? আচ্ছা, তোমাকে সংসার করতে হবে না, তুমি শুধু আমাকে আগের মতো সময় দাও, চলো আমরা দেখা করি। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে পারু। পারমিতার মেজাজ ধরে রাখতে পারল না, দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি জুতো পেটা করবো জানোয়ার। তুমি রেগে যাচ্ছ কেন? জানি তো আমাকে আদর করার জন্য তো আর আসবে না, জুতো পেটা করার জন্যই না হয় আসো। তবু আসো প্লিজ। আমি যে কি হারিয়েছি এখন আমি হারে হারে বুঝতেছি। তোমার মতো বউ পাওয়া 7 জন্মের ভাগ্য। আফসোস সেই বউ ধরে রাখতে পারলাম না আমি। সত্যি করে বলতো, তুই আমার ফোন নাম্বার কোথায় পেয়েছিস? এই যুগে সামান্য একটা ফোন নাম্বার জোগাড় করা খুব বড় ব্যাপার নাকি? তবুও কোথায় পেলি? তোমার বর্তমান শ্বশুর খুব ভালো মানুষ, ওনার ফোন থেকে নিয়েছি। পারমিতা চমকে উঠল, অস্ফুট স্বরে বলল, তোর ওনার সাথে পরিচয় হলো কিভাবে? সব কিছু তো বলা যাবে না, আগে বলো তুমি আমার সাথে দেখা করবে কিনা। পারমিতা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল, বলল, ওকে, এত করে বলছো যখন অবশ্যই দেখা করব। তার আগে তোমার ফেসবুক আইডি থেকে আমাকে একটু নক দাও। তোমার আইডির নাম কি? পারমিতা। হঠাৎ ফেসবুক থেকে নক দিতে বলছো কেন? তুমি চাইলে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি আমরা। তুমি ফেসবুক থেকে নক দাও। আচ্ছা, ফোন রাখো, দিচ্ছি। একটু পরে অনুরুদ্ধ পারমিতাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে হাই লিখে নক দিল। পারমিতা অনুরুদ্ধর প্রোফাইলে ঢুকে সারা প্রোফাইল চষে ফেলল। সারা প্রোফাইল জুড়ে ওদের কাপল ছবি, ওদের হাসি খুশি ছবি দেখে মনে হচ্ছে অনিরুদ্ধর মতো সুখী মানুষ এই পৃথিবীতে দুটো নেই। বউটাও কপাল গুণে এরকম বর পেয়েছে। অনিরুদ্ধর বউয়ের নাম দিশা। প্রায় সব জায়গায় বউকে মেনশন করে ছবি ক্যাপশন সহ পোস্ট করা। পারমিতা দিশার আইডিতে নক দিল। অনুরুদ্ধর ব্যাপারে অনেক কিছু লিখে মেসেজ সেন্ড করে রাখলো। আর অনুরুদ্ধর মেসেঞ্জারে ইচ্ছে করে লিখল, তুমি আমার সাথে আলাদা করে সময় কাটাতে চাও কেন উনি? তোমার বউ তোমাকে ভালোবাসে না নাকি? অনুরুদ্ধ লিখল, ভালোবাসার মানেই তো ও বোঝে না। বিয়ের পর একদিনও মানসিক শান্তি পায়নি, সারাক্ষণ ঝগড়া অশান্তি লেগেই থাকে। সবচেয়ে বেশি বিরক্ত লাগে, শুধু বলে এটা নাই ওটা নাই। আমার বউয়ের খুব লোভ,
তাছাড়া বিছানায় গেলে গুইসাপের মতো শুয়ে থাকে। না শারীরিক শান্তি দেয় আমাকে, আর না মানসিক শান্তি দেয়। ওর মতো ডাইনি ঝগড়ুটে বেয়াদব মহিলা আমি জীবনে দুটো দেখিনি পারু। তাছাড়া তোমাকে প্রচণ্ড মিস করি। তোমাকে হারিয়ে তোমার গুরুত্ব বুঝেছি। তুমি কতটা জুড়ে ছিলে আমার জীবনে। তোমার সাথে প্রতিটা রাত কাটানো দৃশ্য মনে পড়লে আবেশে ভেসে যায় আমি। তোমাকে খুব করে কাছে পেতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। পারমিতার গা গুলিয়ে উঠল। কথা বলার রুচি হচ্ছে না, তবু উপায় নেই। নরম স্বরে কথা চালিয়ে গেল আর ফটাফট ওদের কথোপকথনের স্ক্রিনশট নিয়ে রাখল। তারপর কড়া কণ্ঠে অনুরুদ্ধকে লিখল, তোকে আমি ঘৃণা করি জানোয়ার। তুই আমার স্বামীকে ভুল বুঝিয়ে আমার সংসারে অশান্তির কারণ হয়েছিস। এখন দেখ কি করি আমি, আগুন লাগিয়ে দেব তোর সংসারে। অনিরুদ্ধ বুঝতে পারল না এত মিষ্টি সুরে কথা বলতে বলতে হঠাৎ পারমিতা অগ্নিমূর্তি ধারণ করলো কেন। বলল, কি হয়েছে তোমার পারু? এভাবে কথা বলছো কেন? কি হয়নি তাই বল। তুই আমার জীবনে আসার পর থেকে এখন পর্যন্ত আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে রেখেছিস। একটা দিনও মানসিক শান্তিতে বাঁচতে দিসনি আমাকে। এটা আমার বরের নাম্বার। আমার বরকে ফোন দিয়ে বলবি তুই আমাকে মানসিক টর্চার করিস এবং আমি তোকে প্রচণ্ড ঘৃণা করি। কথাগুলো বলে অনুরুদ্ধকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ব্লক লিস্টে ফেলে দিল। তারপর অপেক্ষা করতে লাগলো দিশার মেসেজের রিপ্লাই। পারমিতাকে নিরাশ করল না দিশা। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর দিশা মেসেজের রিপ্লাই দিল। লিখল, আপনি কে? অনুরুদ্ধকে কিভাবে চিনেন? পারমিতা লিখল, আশেপাশে অনুরুদ্ধ আছে? না। তাহলে কল দিয়ে আপনাকে? মেসেজে এত কথা বলা যায় না। তার আগে কিছু কল রেকর্ড ও স্ক্রিনশট দেই, এগুলো আগে পড়ে নিন। পারমিতা গতকাল রাতে প্রণয়ের সাথে ভুল বোঝাবুঝির পর থেকে কল রেকর্ড অপশন অন করে রেখেছিল। ফোনে যা কথা হয়েছে এবং মেসেজ যা যা কথা হয়েছে মেসেজে সব কিছু পাঠিয়ে দিল দিশার মেসেঞ্জারে। দিশা বোধহয় বাকরুদ্ধ হয়ে গেল। ভাবতেই পারেনি অনুরুদ্ধ ভালোবেসে বিয়ে করার পর দিশার সাথে চিট করবে। দিশা এও জানতো না পারমিতার সাথে এখনও সম্পর্ক রাখার জন্য মরিয়া হয়ে আছে অনুরুদ্ধ। অথচ ওরা সবাই পারমিতার নামে সারাক্ষণ বদনাম করে। প্রায় অনিরুদ্ধ বলে পারমিতা অত্যন্ত লোভী, নাটকবাজ এবং বহু পুরুষে আসক্ত একটা মেয়ে ছিল। ওদের বিয়ের আগে কতজনের সাথে পারমিতা রাত কাটিয়েছে তার কোনো হিসেব নেই। অনিরুদ্ধ সব কিছু জেনে শুনে ওকে ছেড়ে দিয়েছে। অথচ এখন পারমিতার সাথে কথা বলে মনে হচ্ছে ঘটনা উল্টো। এমন যদি সত্যি সত্যি হয় মেরে ফেলবে অনিরুদ্ধকে দিশা, তারপর নিজে মরবে। দিশা এতটা মহান না। দিশার এতদিনের বিশ্বাস ভরসা সব যেন এক নিমিষে শেষ হয়ে গেল। এত বড় প্রতারণা কিছুতে মেনে নিতে পারছে না দিশা। ইস কি অভিনয়! অথচ এতদিন জানতো পারমিতা নামের মেয়েটাই খারাপ ছিল, যার জন্য ঘরে বউ থাকতো, মানসিক শান্তির জন্য দিশার কাছে যেত। যদিও দিশা আগে জানতো না অনুরুদ্ধর ঘরে বউ থাকতে দিশার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। শুধু জানতো বউয়ের চরিত্র খারাপ দেখে বিয়ের কিছুদিন পর ছেড়ে দিয়েছে। তারপর দিশার সাথে রিলেশন করেছে। দিশাকে প্রমাণস্বরূপ সব কথা খুলে বলল পারমিতা। এও বলল পারমিতার বিবাহিত জীবনে অনুরুদ্ধ খুব অশান্তি করছে। ওদের স্বামী স্ত্রীর মাঝে এই নিয়ে ভুল বোঝাবুঝি চলছে খুব। দিশা যেন নিজের স্বামীকে বেঁধে রাখে, না হলে অনুরুদ্ধর নামে মামলা করতে বাধ্য হবে পারমিতা।